আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে আসার সময় সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। বাসার মধ্যে প্রবেশ করতে আমি মেয়েটার দিকে তাকিয়ে কেমন জানি একটু অবাক হলাম। মেয়েটির চেহারা সবার মতো সাধারণ কোনো চেহারা নয়, কেমন জানি একটা অদ্ভুত ভাব আছে মেয়েটির মধ্যে। মেয়েটির হাসির মধ্যে কেমন জানি রহস্যময় ভাব। আমি আমার শাশুড়ির কাছে জানতে চাইলাম, আম্মা এই মেয়েটিকে? আম্মা বলল, ওর নাম লাইলি, আমাদের গ্রামে আব্দুল আলীর মেয়ে, তুমি চিনবে না, তোমার সাথে কাজবাজ করবে, তুমি তো সব বাড়ির কাজ একাই এক হাতে করো, তোমার অনেক কষ্ট হয় বৌমা, এখন থেকে তোমার আর কষ্ট হবে না। আচ্ছা বলে আমি ভেতরে চলে গেলাম। আম্মা মেয়েটিকে নিয়ে আমাদের গেস্ট রুমের দিকে পা বাড়ালো। আমার স্বামী সজীব ব্যবসার কাজে ঢাকার বাইরে গিয়েছিল। বাসায় আমি, আমার শাশুড়ি আর এই নতুন মেয়ে লাইলি সবাই খাবার টেবিলে খেতে বসলাম। খাবার টেবিলে মাছ, মাংস, শাকসবজি সবই ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় লাইলি প্লেট ভর্তি ভাতের মধ্যে পানি ঢেলে দিল, তারপর লবণ আর একটা কাঁচামরিচ নিয়ে ভাতগুলো খেতে লাগলো। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কি ব্যাপার, তুমি মাছও নিচ্ছ না, মাংসও নিচ্ছ না, শুধু কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছ কেন? লাইলি রহস্যজনক একটা হাসি দিয়ে বলল, আমার কাঁচামরিচ আর পান্তা ভাত অনেক ভালো লাগে। আমার শাশুড়ি আম্মা বলল, বোমা গ্রামের মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচামরিচ আর পেঁয়াজ ও পান্তা ভাত দিয়ে আরাম করে খেয়ে ফেলে, ওর মতো ওকে খেতে দাও। এসব বিষয়ে কথা বলে আমাদের মনে হয় না কোনো লাভ হবে, তুমি খাও বৌমা। আমি আবার খেতে শুরু করলাম, কিন্তু ওর দিকে চোখ রাখতে বুঝতে পারলাম ও স্বাভাবিক কোনো মানুষের মতো খাচ্ছে না। খাওয়ার মধ্যেও কেমন একটা আক্রোশ আক্রোশ ভাব। আমি কিছুটা ভয় পেয়ে ওর দিকে না তাকিয়ে চুপচাপ খেয়ে আবারও খেতে লাগলাম। রাত ৩টা বাজে। কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম না কান্নার শব্দটা কোন দিক থেকে আসছে। কান্নার আওয়াজটা আরো বেশি কানের কাছে যেন ভাসছে। আমি ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে গেস্ট রুমের সামনে এসে হালকা দরজাটা ফাঁক করে ভিতরে তাকাতেই আমি অবাক। লাইলির মাথা সমস্ত চুল এলোমেলো, ও বিছানার এক কোণে বসে কান্না করছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, কি হয়েছে লাইলি, কান্না করছিস কেন? লাইলি মাথার চুল সরিয়ে আমার দিকে এমন ভাবে তাকালো আমি অনেকটাই ভয় পেলাম। তারপর আমি ওর দিকে তাকিয়ে বুকে সাহস নিয়ে জানতে চাইলাম, কি হয়েছে তোর? লাইলি আমার দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না, ওর চোখ মুখ লাল হয়ে আছে। ওর এমন অবস্থা দেখে আমার বুকের ভেতরটা দুলবে মুচড়ে গেল। আবারও জানতে চাইলাম, কি হয়েছে রে, দরজা বন্ধ করে কাঁদছিস কেন? কোনো উত্তর না দিয়ে ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম নিজের রুমে চলে যায়, ও যখন কোনো উত্তর দিচ্ছে না তখন ও ওর মতোই থাকুক। পেছন থেকে ফিরে ওর রুম থেকে বের হতেই সমস্ত বাড়ি যেন অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার। আমি নিজেকে যেন নিজেই দেখতে পাচ্ছি না। লোডশেডিং হলে এরকম অন্ধকার আমি কখনোই দেখিনি। আমি অনেকটা ভয় পেলাম। তারপর মনের শক্তি সঞ্চয় করে নিজের রুমের দিকে পা বাড়াতে সামনে অনুভব করলাম কি যেন দাঁড়িয়ে আছে। আমি জানতে চাইলাম কে, কোনো উত্তর নেই। আবারও জানতে চাইলাম কে। এমন সময় কারেন্ট চলে আসে। চোখের সামনে দেখতে পেলাম লাইলি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, ভাবি শুনবেন না আমি কেন কান্না করছিলাম? হঠাৎ ওর ওই বিভৎস রূপ দেখে আমি সেন্সলেস হয়ে গেলাম, মাথা ঘুরে পড়ে গেলাম ফ্লোরে। তারপর আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা যখন আমার চোখ খুললাম আমি বুঝতে পারলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার পাশে বসে আছে আমার শাশুড়ি আম্মা। আম্মা বলল, কি হয়েছে বৌমা তোমার, তুমি সকাল সকাল দরজার বাইরে শুয়েছিলে কেন? আমি আর লাইলি তোমাকে ধরে বিছানায় নিয়ে এসেছি। আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু মুখ খুলে কিছুই বলতে পারছিলাম না। আমার শাশুড়ি চমকে উঠলো যখন সে বুঝতে পারলো আমি কথা বলার চেষ্টা করছি কিন্তু কথা বলতে পারছি না। আমি নিজেকে তুলবার চেষ্টা করলাম কিন্তু নিজের শরীর নিজে নাড়াতে পারছি না। আম্মু আমাকে সাহায্য করার চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই নিজের হাত পা নিজে নাড়াতে পারছি না। দরজার দিকে চোখ পড়তে দেখলাম লাইলি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে সে রহস্যময় হাসিটা হেসেই যাচ্ছে। আমি আমার শাশুড়ি আম্মাকে ইশারায় বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার শাশুড়ি কান্না করছে, সে কিছুই বুঝতে পারলো না। লাইলির হাসি যেন থামছেই না। আমাকে মেডিকেলে ভর্তি করানো হলো। ডাক্তার সমস্ত টেস্ট রিপোর্ট দেখে বলল রোগী প্রচন্ড ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে প্যারালাইসিস হয়ে গেছে, তাই তো শরীরের বেশিরভাগ অংশ তিনি নাড়াচাড়া করতে পারছে না। আমার স্বামী সজীব বলল, ডাক্তার সাহেব সেজন্য কথা বলতে সমস্যা হচ্ছে কেন? ডাক্তার বলল, দেখুন সজীব সাহেব, বিষয়টা খুবই রহস্যজনক। আমাদের চিকিৎসা সময়কালীন এমন রোগী আমার সামনে কখনোই পড়েনি। আমিও কিছুটা আশ্চর্য হয়েছি। হার্ট অ্যাটাকের পরে সমস্ত শরীর অবশ হয়েছে বুঝলাম, কিন্তু কথা বলতে পারছে না কেন? আমি শুধু ফ্যাল করে তাকিয়ে রইলাম আর শুনতে লাগলাম। কাউকে বোঝাতে পারলাম না আমার কি হয়েছে, কেন হয়েছে। এক সপ্তাহ পর আমাকে বাসায় নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। মেডিকেলে আমার সেবা যত্ন নার্স করলেও সজীব লাইলিকে ডাক দিয়ে বলল, লাইলি আজ থেকে তোর ভাবির দায়িত্ব তোর উপর দিলাম, ওর সমস্ত দেখাশোনা তুই করবি, তোর বেতন আমি ডাবল করে দিলাম। লাইলি আমার দিকে তাকিয়ে সেই রহস্যময় হাসিটা দিয়ে বলল, ভাইজান টাকার কোনো সমস্যা না, টাকা লাগবে না, আমি খুশি মনেই ভাবি সেবা যত্ন করব। আমি বারবার চোখের ইশারায় সজীবকে বোঝাতে চাইলাম কিন্তু সজীব কিছুই বুঝলো না। আর আমি নিজেও বুঝতে পারলাম না লাইলি আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন। সেদিনকার রাতে লাইলি বেডরুমের ভেতরে ছিল, তাহলে কারেন্ট যাওয়ার পর ও আমার সামনে আসলো কিভাবে? আর লাইলি আমাকে দেখে এভাবে হাসবেই বা কেন? আমার শাশুড়ি আম্মা আমাকে প্রচন্ড ভালোবাসতো, কখনো ছেলের বউ হিসেবে দেখেনি। ড্রয়িং রুমে বসে কান্না করছে। সজীব গিয়ে বলল, মা
এভাবে কান্না করছো কেন? নামাজ পড়ে দোয়া করো, তোমার বৌমা সুস্থ হয়ে যাবে। আম্মা সজীবকে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমার এত ভালো লক্ষ্মী বৌমা এত অল্প বয়সে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আম্মা চিন্তা করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। বাপরে, তাই যেন হয়। রাত 3টা বাজে, আজও আমার ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। আমার পাশে শুয়ে আছে সজীব, কিন্তু সজীব কি শুনতে পাচ্ছে না বাহির থেকে কান্নার শব্দ আসছে? আমার পাশের রুমে তো আমার শাশুড়ি আছে, সেও কি শুনতে পাচ্ছে না কান্নার শব্দ? শুধু আমি কি কান্নার শব্দ শুনতে পাচ্ছি? সেদিন না হয়ে আমি গিয়েছিলাম কান্নার শব্দ শুনে, আজ আমি কিভাবে যাব? কষ্টে হাত পা নাড়াতে পারি না। ভাবতে ভাবতে হাত তুলবার চেষ্টা করলাম, হাত তুলতে পারছি। তারপর পা তুলবার চেষ্টা করলাম, দেখলাম পাও তুলতে পারছি। আস্তে করে উঠে বসলাম, আমি অবাক, আমি তো বসতেও পারছি। আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ালাম, দুপা সামনে হাঁটলাম, আমি হাঁটতেও পারছি। সজীবকে সজীব সজীব বলে ডাক দিলাম, কথা বলতে পারছি, কিন্তু সজীব আমার ডাকে সাড়া দিচ্ছে না। গভীর ঘুমে সে আচ্ছন্ন, কান্নার আওয়াজটা আরো জোরে বাড়ছে। আমি আস্তে আস্তে রুম থেকে বের হলাম। বাহিরে এসে বুঝতে পারলাম আজ আর কান্নার আওয়াজ লাইলির রুম থেকে আসছে না, ড্রয়িং রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। ড্রয়িং রুমে ঢুকতেই আমার চোখ যেন কপালে উঠলো। লাইলি আমার শাশুড়িকে নিচে ফেলে মেরে ফেলেছে, আর আমার শাশুড়ি চিৎকার দিয়ে কান্না করছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সেন্সলেস হয়ে পড়ে গেলাম ফ্লোরে। পরের দিন আমার ঘুম ভেঙে গেল, দেখতে পেলাম ড্রয়িং রুমে শুয়ে রয়েছি, কিন্তু ড্রয়িং রুম একদম পরিষ্কার। আমি আমার শাশুড়িকে লাইলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। বেডরুমে গিয়ে দেখতে পেলাম আমার স্বামী কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমি আমার স্বামীকে বললাম, মা কোথায় দেখছি না, লাইলিকে তো দেখছি না, এরা কোথায় গিয়েছে? কিন্তু আমার স্বামী তখন কোনো কথাই বলছিল না। আমি বুঝতে পারছিলাম না সে আমার সাথে কেন কথা বলছে না। এমন সময় আমার স্বামী মোবাইলে বলছে, আমার স্ত্রীকে কে যেন মেরে ফেলেছে, আমার মাকেও মেরে ফেলেছে। আমার স্বামীর মুখে এইসব কথা শুনে আমি বললাম, আমি তো বেঁচে রয়েছি, তাহলে কাকে বলছো আমি মরে গেছি? আমার স্বামী আমার কথার আর কোনো জবাব দিচ্ছিল না। এমন সময় দেখতে পেলাম দরজার সামনে লাইলি দাঁড়িয়ে রয়েছে। লাইলিকে দেখে আমি ভয় পেলাম। আমার স্বামীকে আমি যতই ডাকছি, আমার স্বামী আমার সাথে কোনো কথা বলছে না। লাইলি আমার কাছে এসে বলল, তোমার স্বামী এখন আর তোমার কথা শুনবে না, কারণ আমি তোমাকে মেরে ফেলেছি। তুমি আত্মা, আমিও আত্মা। এই কথা বলে লাইলি হাসতে শুরু করলো। আমি কেঁদেই যাচ্ছি, আমার কান্না কেউ শুনছে না। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করুন। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।